ভাইয়া জানো, আজকে আমি স্কুলে প্রথম হয়েছি। আমার স্যার আমাকে অনেক ভালো বলেছে। আমি জানতাম আমার ভাই সবসময় পড়ালেখায় সবার আগে থাকবে, তাই আমি এসব বিষয় নিয়ে কোনো চিন্তাই করি না। তুমি কি চাও ভাইয়া আমাকে বলো? ভাইয়া তুমি আজকে আমাকে আব্বু আম্মুর কাছে নিয়ে যাবে। আমি আব্বু আম্মুকে দেখতে চাই। আমার অনেক ইচ্ছে করছে আব্বু আম্মুকে দেখতে। আব্বু আম্মুকে আমি বলতে চাই আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। কথাটা শোনার পর আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। আমি তখন আমার ভাইকে জড়ি ধরে চলে গেলাম আমাদের পারিবারিক কবরস্থানে, যেখানে আমার আব্বু আম্মুকে দাফন করা হয়েছে। আমি তখন তাকে নিয়ে সেখানে গেলাম। গিয়ে আব্বু আম্মুর কবরের সামনে দাঁড়ালাম। আমার চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। তখন আমার ভাই তামিম বলল, আব্বু আম্মু জানো, আজকে আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে? আজকে যদি তোমরা থাকতে তাহলে আমি আমার স্যারের সাথে তোমাদেরকে দেখা করাতাম। স্যার বলেছেন আমার গার্ডিয়ান নিয়ে যেতে। এখন আমি ভাইয়ারকে নিয়ে যাব। তোমরা কোনো চিন্তা করো না, আমি ভালো আছি। ভাইয়া আমাকে অনেক বেশি আদর করে। তোমাদের অভাব আমাকে কোনোদিন বুঝতে দেয়নি। আমি তামিমের কথা শুনে তামিমের দিকে তাকিয়ে আছি। সে আব্বু আম্মু কবরের দিকে তাকিয়ে হাসি মুখে কথাগুলো বলছিল। আমার ভিতরটা ফেটে যাচ্ছিল। আমি তামিমকে জড়ি ধরে কান্না করে দিই। তামিম তখন আমাকে বলে, ভাইয়া তুমি কান্না করছো কেন? তুমি কোনো চিন্তা করো না, আমি কান্না করব না। আব্বু আম্মু আমাকে ছেড়ে উপরে চলে গেছেন। আমরাও তো একদিন ওখানে চলে যাব। এরপর আমাদের সাথে আব্বু আম্মুর দেখা হবে। তুমি কান্না করো না প্লিজ। ভাইয়ের মুখে এই কথাটা শুনে আমার ভিতরটা ফেটে যাচ্ছে। আমি তখন তাকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। এরপর তাকে তার স্কুলে নামিয়ে দিয়ে আমি চলে গেলাম পুলিশ স্টেশনে। ওখানে যাওয়ার পর আমি হাবিলদার রিয়াদকে বললাম, রিয়াদ, তাড়াতাড়ি ফাইলগুলো রেডি করার ব্যবস্থা করা। এই অপরাধীকে কোর্টে চালান করতে হবে, ওর উপযুক্ত শাস্তি হবে। এই এলাকায় কোনো মাদক ব্যবসা চলতে পারে না। মাদক ব্যবসা বন্ধ করতে হবে, কারণ মাদক আমাদের সমাজের জন্য অনেক ভয়ঙ্কর একটা সমস্যা নিয়ে এসেছে। এই মাদক ব্যবসা যে করে হোক বন্ধ করতে হবে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ফাইলের ব্যবস্থা করতেছি, আর ওকে কোর্টে চালান করতে হবে। আমি তখন আমার ডেস্কে গিয়ে বসে ফাইলগুলো দেখতে শুরু করলাম। হঠাৎ করে এসে রিয়াদ বলল, থানার সামনে কেউ একটা বস্তা রেখে চলে গেছে। সেই বস্তাটাই নাকি আমার নাম লেখা আছে। আমি তখন অবাক হয়ে গেলাম। বস্তার উপরে একটা চিরকুট। আমি চিরকুটটা হাতে নিলাম। আকাশ, তোকে আমি বলেছিলাম আমার সাথে না লাগতে আসতে, কিন্তু তুই আমার লোককে ধরেছিস, সেজন্য তোকে শাস্তি পেতে হবে। তোমার ভাইকে তোর কাছে উপর হিসেবে পাঠিয়ে দিলাম। তোর ভাইকে তুই গ্রহণ করে দেখ তোর ভাইয়ের অবস্থা কি। একটা চিরকুটের ওপর সেই লেখাটা পড়ে আকাশ হতভম্ব হয়ে সেই বস্তাটার দিকে তাকায়। থানার সামনে এসে এই বস্তাটা কেউ একজন রেখে গেছে। আকাশ একজন পুলিশ অফিসার। সে একটা অপরাধীকে ধরেছে। অপরাধীকে ধরার পর তার কাছে ফোন এসেছিল। সে বুঝতে পারছে ওই অপরাধী এটা তার কাছে পাঠিয়েছে। আকাশ তখন তাড়াতাড়ি করে সেই বস্তাটা খুলে চোখের সামনে তার ভাইয়ের মাথাটা দেখতে পেয়ে সে চিৎকার করে কান্না করে। না, এটা কিছুতেই হতে পারে না। আমার ভাইয়ের কিছু হতে পারে না। ইমন, তোকে আমি ছাড়বো না। তুই আমার ভাইকে মেরে ফেলেছিস। এটা তুই কেন করলি? আমার ভাইয়ের সাথে তোর কি শত্রুতা? যদি আমার সাথে তোর কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে এসে লড়াই করবি, কিন্তু তুই আমার ভাইকে কেন এই অবস্থা করলি? ইমন, কেন? সকল হাবিলদার এবং পুলিশ অফিসার এসে আমাকে ধরল। আমি তখন চিৎকার করে কান্না করতে শুরু করলাম, কারণ আমার একমাত্র ছোট ভাইয়ের এমন অবস্থা হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। বাবা মা মারা গেছেন আজ থেকে 4 বছর আগে। তখন আমার ভাইয়ের বয়স ছিল 9 বছর। আজকে আমার ভাই 13 বছর বয়সে ক্লাস 7-এ পড়ে। আমার এই ছোট ভাইটার উপর তাদের এমন অত্যাচার মেনে নিতে পারছিলাম না। আমি আকাশ। বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে পুলিশ অফিসার বানিয়েছিলেন, আমি যেন দেশের মানুষের সেবা করতে পারি। সেই জন্য আমিও বাবার কথায় পাওয়ার স্বপ্ন পূরণের জন্য পুলিশের চাকরি করে যাচ্ছিলাম। একজন অপরাধী দিনের পর দিন মাদক ব্যবসা করে আসছে, কিন্তু তাকে কেউ ধরতে পারছিল না। আমি তখন তার একটা লোককে ধরলাম, যে তার সাথে সব সময় ঘুরে। আমি তখন তাকে ধরে নিয়ে এসেছিলাম। তখন সে আমার কাছে কল করে বলেছিল, অফিসার আকাশ, তুমি অনেক বড় ভুল করেছো।
তুমি আমার একমাত্র বিশ্বস্ত লোক রাজুকে ধরেছ। ওকে তুমি ছেড়ে দাও, তোমাকে ভালোই ভালোই বলছি। ওকে ছেড়ে দাও, না হলে কিন্তু তোমার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। যদি নিজে ভালো চাও তাহলে ওকে ছেড়ে দাও। এটা কোনোদিনই সম্ভব নয়। তোর ওই লোক তোর সাথে মিলে দিনের পর দিন মাদক ব্যবসা করে যাচ্ছে, তোদেরকে আমি ছেড়ে দেবো? এটা কীভাবে হতে পারে? এটা কোনোদিন হতে পারে না। আমি ওকে ছাড়বো না। অপরাধ করেছে, অপরাধের শাস্তি ওকে পেতেই হবে। বেশি সততা দেখাতে আসবে না, এতে করে নিজের বিপদে ডেকে আনবে তুমি। তাই যদি নিজের ভালো চাও তাহলে আমার লোককে ছেড়ে দাও। আমার লোককে যদি ধরে রাখো তাহলে তোমার কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে, তুমি একদম শেষ হয়ে যাবে। তখন আমি তাকে শেষবারের মতো বলে দিয়েছিলাম যে আমি ওই লোককে ছাড়বো না। তখন তারা অনেক বেশি রেগে যায়। এরপর আমার ভাইয়ের এই অবস্থা করেছে। এখন আমি কি করব? আমার একমাত্র ছোট ভাই, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি তখন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না। আমি চলে আসলাম আমার বাসায়। বাসায় এসে ভাইয়ের ফটো জড়িয়ে কান্না করতে শুরু করলাম। এর মধ্যে খবরটা ছড়িয়ে পড়েছে চারিদিকে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, শুধু কান্না করছি। পৃথিবীতে আপন বলতে শুধু বাবা মাই ছিল, এবং বাবা মার পরে আমার ভাই, কিন্তু তারা আমার ভাইকে মেরে ফেলেছে। এখন আমি কি করব? আমি তখন মামার কাছে কল দিলাম। মামা তখন এই খবর শুনে অনেক বেশি কষ্ট পেলেন। তারা আসছেন, বললেন আমাকে আমি যেন ভাইয়ের লাশ কিছু না করি, তারা সেটা দেখতে চান। আমি তখন সেখানে বসে কান্না করতে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা পর মামা মামি এবং আমার মামাতো বোন রেশমা চলে আসলো। সবাই এসে তামিমের এই অবস্থা দেখে চিৎকার করে কান্না করতে শুরু করেছে। আমি তো একদম শেষ হয়ে গেছি। আকাশের মামা মামি এবং মামাতো বোন রেশমা তিনজনেই তামিমের এমন অবস্থা দেখে খুব বেশি কষ্ট পেয়েছেন। তখন তারা আকাশকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আকাশ কিছুতেই শান্ত হতে পারছে না। আকাশ নিজের রুমে শুয়ে মরার মতো পড়ে আছে। রেশমা তখন আকাশের রুমে গিয়ে বলল, ভাইয়া, তুমি এভাবে শুয়ে থেকো না প্লিজ। তোমার এভাবে ভেঙে পড়লে চলবে না। তামিমকে যে এই অবস্থা করেছে তাকে শাস্তি পেতে হবে, তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। তাই তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না, কারণ তুমি ভেঙে পড়লে তাদেরকে কে শাস্তি দিবে? আমি পারছি না রেশমা, আমার ভিতরটা ফেটে যাচ্ছে। আমি কিছু করতে পারছি না। আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার বেঁচে থাকার সকল রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি মরে যেতে চাই। মরে গেলেও মনে হয় আমি এসব থেকে মুক্তি পেয়ে যাব। রেশমা এই কথা শুনে মনে মনে অনেক বেশি কষ্ট পেল, কারণ সে আকাশকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আকাশকে কোনোদিন বলতে পারেনি, বা আকাশ তাকে কোনোদিন বলেনি। সে জানে আকাশ তাকে পছন্দ করে। রেশমাই এবার ইন্টার 2য় বর্ষে পড়াশোনা করে। রেশমা আকাশের পাশে গিয়ে আকাশের হাতটা ধরে বলল, মরে গেলেই সব কিছু সমাধান হয়ে যাবে না ভাইয়া, কারণ মরে গেলে পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু এই অপরাধীরা পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে। তাই তোমার উচিত ওদেরকে শাস্তি দেওয়া। তোমার ভাইয়ের খুনের বদলা তোমাকে ওদেরকে খুন করেই নিতে হবে। কিন্তু আমার শরীর, মানসিকভাবে কোনো শক্তি নেই শরীরে। আমি এখন ওদের বিরুদ্ধে কীভাবে লড়াই করব? আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার ছোট ভাইটাকে ওরা মেরে ফেলেছে। কী অপরাধ করেছিল আমার ভাই যে তারা আমার ভাইয়ের সাথে এরকম করলো? আমার ভাই তো একটা নিষ্পাপ শিশু। তাদের যদি আমার সাথে কোনো ঝামেলা থেকে থাকতো তাহলে আমার সাথে এসে লড়াই করতো। আমার ভাইয়ের উপর কেন করলো এটা? রেশমা তখন কি জবাব দেবে কিছুই বুঝতে পারছিল না, শুধু আকাশকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল। এরপর তারা সবাই মিলে তামিমের লাশটাকে দাফন করে ফেলে। আকাশ সেখান থেকে আসতেই চাইছিল না, কান্না করছিল। আশেপাশে কোনো মানুষ তেমন নেই, শুধু তাদের এলাকার কিছু মানুষ আর আকাশের কিছু অফিসার। আকাশকে তখন তারা জোর করে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর থেকে আকাশ শুধু কান্না করেই যাচ্ছে, থামাতে পারছে না কেউ। আকাশের মামা মামি চলে যাবেন, কারণ আকাশের মামা একজন ব্যবসায়ী, ওনার অনেক কাজ থাকে, উনি সবসময় আসতে পারেন না। তখন রেশমা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি চাই এখন আকাশ ভাইয়ের সাথে থাকতে। ওনার মনের অবস্থা খুবই খারাপ,
তোমরা দুজন বাসায় চলে যাও। আমি আকাশ ভাইয়া একসাথে থাকি। উনি তো এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন। ওনার পাশে একজন থাকা খুবই দরকার, না হলে যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারেন। তাই তোমরা আমাকে এখানে থাকতে দাও। ঠিক আছে মামুনি, তুমি এখানে থেকো, যেন আকাশ ভালো থাকে এটা খুব খেয়াল রাখবে। আকাশ যেন নিজের কোনো ক্ষতি না করে। আকাশকে একটু বোঝানোর চেষ্টা করো। আমি কালকে আবার আসবো, এসে আকাশকে দেখে যাব। তখন আকাশের মামা মামি চলে গেলেন দুজনেই। বিকাল হয়ে গেছে, আকাশ এখনও খাওয়া দাওয়া করছে না। রেশমা তখন রান্না করলো, রান্না করে আকাশের কাছে নিয়ে গেল। আকাশ তখন রেশমাকে খাবার আনতে দেখে বলল, রেশমা প্লিজ খাবার নিয়ে এসো না, আমি এখন খেতে পারবো না। আমার ভাইকে আমি খাওয়াতাম প্রতিদিন, কিন্তু আজকে আমার ভাইটা নেই, আমি একা খেতে পারবো না। আমার খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছে না। তুমি প্লিজ আমাকে জোর করো না, আমাকে একটু একা থাকতে দাও। ভাইয়া, যদি খাওয়া দাওয়া না করো তাহলে তুমি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে। এভাবে কতদিন তুমি না খেয়ে থাকবে? তোমাকে শক্ত হতে হবে। তুমি শক্ত হাতে সব কিছুর প্রতিবাদ করবে। যদি প্রতিবাদ না করো তাহলে এভাবেই সব কিছু চলতে থাকবে। তোমার ভাইয়ের মতো কত হাজারো ভাই মারা যাবে, তাদেরকে বাঁচাতে হবে। রেশমার কথা শুনে আকাশ মুখ বন্ধ করে ফেলল। সে আর কিছুই বলছে না। আকাশের মনের ভেতর অনেক বেশি কষ্ট হচ্ছে, কিন্তু সে প্রকাশ করছে না। সে তখন মনে মনে নিজেকে শক্ত করে নিল। এখন তাকে প্রতিবাদ করতেই হবে। সেই জন্য সে নিজের মনকে কঠিনভাবে শক্ত করলো। রেশমা তখন আকাশের কাছে গিয়ে আকাশকে টেনে তুলল। টেনে তুলে তাকে খাইয়ে দিতে শুরু করলো। আকাশ চুপচাপ রেশমার হাতে খেয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর রেশমা আকাশকে বলল, ভাইয়া, এখন চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। ঘুমিয়ে গেলে মাথা ঠান্ডা হবে। এরপর তুমি নিশ্চিন্তে সিদ্ধান্ত নিতে পারবে। এরপর তুমি কি করবে সেটা সিদ্ধান্ত নিবে। এখন আপাতত তুমি ঘুমিয়ে পড়ো। বলে রেশমা সেখান থেকে চলে গেল। আমি তখন চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সকালে তামিমের বলা কথাগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। আমি তখন আবারও কান্না করে উঠলাম। আমার নিজের ভিতর কেমন জানি একটা পশু মনোভাব চলে আসলো। আমার মনের ভিতরটা হিংস্র হয়ে উঠল। আমি তখন বিড়বিড় করে বললাম, ইমন, তোকে আমি ছাড়বো না। তোকে এমন শাস্তি দিব যে আর কোনোদিন তুই কোনো শিশুকে মারতে পারবি না। তোকে এই অপরাধের উপযুক্ত শাস্তি পেতে হবে। পরের দিন সকাল হতেই আমি উঠে চলে গেলাম পুলিশ স্টেশনে। রেশমা আমাকে বারণ করেছে, কিন্তু আমি জোর করে চলে এলাম, কারণ এখন আমাকে যেতেই হবে। আমি পুলিশ স্টেশনে গিয়ে চলে গেলাম আমাদের পুলিশ কমিশনার সাহেবের সাথে দেখা করতে। ওনার সাথে দেখা করে আমি বললাম, স্যার, ইমন আমার ভাইকে মেরে ফেলেছে। আমি ওর লোককে ধরে নিয়ে এসেছিলাম বলে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। কিন্তু আমি অবাক হলাম, যার জন্য আমার ভাই মারা গেল সেই লোককে কেন ছেড়ে দেওয়া হলো? তাকে আমি কোর্টে চালান করার ব্যবস্থা করছিলাম, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হলো কেন? বলা হয়েছে এটা নাকি আপনার নির্দেশ। দেখো আকাশ, নিজেকে শান্ত করার চেষ্টা করো। ওরা অনেক উপরের মহলে হাত দিয়ে রেখেছে, তাই আমাদের পক্ষে ওদেরকে আটকিয়ে রাখা সম্ভব নয়। আমাদের নামে বড় অফিসারের কাছে নালিশ করেছে। ওকে যদি চেয়ে না দিতাম তাহলে আমার চাকরি চলে যেত। কিভাবে আটকিয়ে রাখবো বলো? স্যারের কথাগুলো শুনে আমার মাথায় রাগ উঠে গেল। কি বলবো কিছু বুঝতে পারছি না। যার জন্য আমার ভাই মারা গেল, যে লোকটাকে ধরার কারণে আমার জীবন ধ্বংস হয়ে গেল, তাকেই ছেড়ে দেওয়া হয়েছে, তাও আবার উপর মহল থেকে নির্দেশ আসার জন্য। আমি তখন স্যারকে কিছুটা রেগে বললাম, এটা কীভাবে সম্ভব স্যার? একজন অপরাধী অপরাধ করেছে, আমরা কি চাকরির ভয়ে তাকে ছেড়ে দিব? যদি নিজের চাকরি বাঁচানোর জন্য এসব চাকরি করি তাহলে এর থেকে আমাদের মরে যাওয়া ভালো। আমরা দেশের সেবক, দেশের সেবা যদি না করতে পারি তাহলে কিসের জন্য চাকরি নিলাম? আকাশ, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। এখন তুমি যা করছো এটা কিন্তু অনেক বড় একটা বিয়েদেবি করছো। আমি এলাকার পুলিশ কমিশনার, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আমার উপরের মহল থেকে নির্দেশ এসেছে, তাই আমি ওকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছি। না হলে তোমার অবস্থা অন্য পুলিশ অফিসারদের মতো হতো। আমি তখন আর কিছু বললাম না, সেখান থেকে চলে আসলাম। চলে এসে একটা নদীর ধারে বসে পড়লাম। এখন কি করব কিছু বুঝতে পারছি না। এই চাকরি করে কি লাভ হবে?
যে চাকরিতে মানুষের ভয় থাকে, যেখানে মানুষের ভয়ে আমাকে একজন অপরাধীকে ছেড়ে দিতে হবে, সেই চাকরি করে আমার কী লাভ? আমি কি মানুষের সেবা করতে পারবো? আমাকে যে কারণে চাকরি দেওয়া হয়েছে সেই চাকরির মর্যাদা কি আমি দিতে পারছি? তাহলে এই চাকরি করে আমার কী লাভ হবে? আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম, চাকরিটা আমি ছেড়ে দেব। কথায় আছে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। ওরা যেরকম ভয়ঙ্করভাবে অপরাধ করে আসে, ঠিক সেরকমভাবে আমাকেও করতে হবে। যদি আমি ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করি, তাহলে আমি পুলিশ হয়ে করতে পারবো না, কারণ অনেক বাধা নিষেধ আমার সামনে চলে আসবে। আমি এসব কিছু মানতে পারবো না, এরপর এমনিতে ঝামেলা হবে। সেই জন্য আমি চলে গেলাম পরের দিন আমার রিজাইন লেটার নিয়ে পুলিশ কমিশনারের কাছে। সেখানে গিয়েই আমি পুলিশ কমিশনারের সামনে সেটা ধরে বললাম, স্যার, আমার পক্ষে পুলিশের চাকরি করা সম্ভব নয়। আমি এই চাকরি থেকে অব্যাহতি চাচ্ছি। আমি আর চাকরি করব না, কারণ এই চাকরিতে আমার পরিবার নষ্ট হলো। যে চাকরির কারণে আমি মানুষের সেবা করতে পারলাম না, যে চাকরির কারণে আমি মানুষের ভয়ে অপরাধীকে ছেড়ে দিচ্ছি, সেই চাকরি আমি করতে চাই না। আমার রিজাইন লেটারটা গ্রহণ করুন। আমি এই চাকরি থেকে মুক্তি চাই। আকাশ, তুমি যেটা করছো সেটা খুবই খারাপ একটা কাজ করছো। তুমি সামান্য একটা বিষয় নিয়ে নিজের চাকরি ছেড়ে দিতে চাচ্ছ। ওদের মতো কত অপরাধী আসবে, তাদেরকে তুমি ধরতে পারবে। একজন অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য তুমি চাকরি ছেড়ে দিতে চাচ্ছ, এটা কিভাবে সম্ভব আকাশ? বাহ স্যার, বাহ! এটাকে আপনি সামান্য বিষয় বলছেন? আমার জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বন বাবা মা মারা যাওয়ার পর আমি যাকে আঁকড়ে ধরে নিজের বাকি জীবনটা কাটাতে চাইছিলাম, আমার একমাত্র ভাই, তাকে মেরে ফেলা হয়েছে। এটা আপনি সামান্য বিষয় ভাবছেন? আর একজন অপরাধীকে ছেড়ে দেওয়ার মানে ইমন কত বড় ভয়ঙ্কর অপরাধী সেটা আপনি ভালো করেই জানেন, এবং সেটা আমার থেকে আরও বেশি জানেন। কিন্তু আপনি এটাকে সামান্য বিষয় বলছেন। আমি আর কোনো কথা বলতে চাই না স্যার, আমি আমার চাকরি ছেড়ে দিতে চাই বলে আমি রিজাইন লেটারটা জমা দিয়ে সেখান থেকে চলে আসলাম নিজের বাসায়। নিজের বাসায় এসে মনে মনে সিদ্ধান্ত নিলাম, এখন আমাকে হিংস্র হয়ে উঠতে হবে। ওরা যেরকমভাবে করেছে ঠিক সেরকমভাবে আমাকেও করতে হবে। আমি বাসায় ফিরে দেখতে পেলাম রেশমা কান্না করছে। আমাকে দেখে ফ্রেশ হয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া, তুমি ব্রেকফাস্ট না করে এত তাড়াতাড়ি কোথায় গিয়েছিলে? আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করে তোমাকে ডাকতে গিয়ে দেখি তুমি নেই। তুমি কোথায় গিয়েছিলে? আমি চাকরি আমার ছেড়ে দিতে গিয়েছিলাম। আমি আর পুলিশের চাকরি করব না, সেই জন্য চাকরি ছেড়ে দিয়ে এসেছি। কি বলছো ভাইয়া? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি চাকরি ছেড়ে দিয়েছো মানে? ফুপা কত শখ করে তোমাকে চাকরি করতে বলেছিল, কিন্তু তুমি চাকরিটা ছেড়ে দিলে? রেশমা, তুমি বিষয়টা বুঝতে পারছো না। এই চাকরি করে কোনোদিন আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো না। আর আমি চাই আমার ভাইকে যারা খুন করেছে তাদের সবাইকে খুন করে ফেলতে। তাই এই চাকরির বাধা নিষেধের মধ্যে আমি সেটা করতে পারবো না। সেই জন্য চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি, এবং আজকে আমি বেরিয়ে যাব বাড়ি থেকে। তাই তুমি তোমার বাসায় ফিরে যাও। তুমি কোথায় যাবে ভাইয়া? তুমি এখন কোথাও যেতে পারবে না, তোমাকে এখানেই থাকতে হবে। তোমার মনের অবস্থা এখনো ভালো নয়। তুমি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারো। তাই আমি এখানে থাকবো তোমার সেবা করার জন্য। তুমি এখানেই থাকবে, যে কাজ করার এখান থেকে করবে। আমি তোমার পাশে থাকবো সব সময়। রেশমা, তুমি বুঝতে পারছো না, আমি এখন একটা অন্ধকার কালো জগতে পা রাখতে চাচ্ছি, যে এই জগৎ থেকে ফিরে আসা সম্ভব নয়। যে জগতে একজন মানুষ পা রাখার পরে সে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা তুমি এখন বুঝতে না পারলেও সামনের দিকে বুঝতে পারবে। তাই তুমি এখান থেকে চলে যাও। আমার জীবনের সাথে তুমি থেকো না, কারণ আমার জীবনের সাথে থাকলে তোমার জীবনটাও নরক হয়ে যাবে। রেশমা তখন কান্না করে দেবে এমন অবস্থা, কারণ সে আকাশকে ছেড়ে যেতে চায় না। আকাশের এই দুরবস্থায় সে আকাশের পাশে থাকতে চায়। রেশমা তখন আকাশের কাছে এসে আকাশের হাতটা ধরে বলে, ভাইয়া, আমি তোমাকে বলেছি তামিমের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। তাই তুমি যেই কাজ করবে আমি সেটাতেই তোমার সাথে থাকবো। তাই কোনো চিন্তা করো না। তুমি যেই জগতে পা রাখতে চাচ্ছ সেই জগতে আমি তোমার পাশে থাকবো। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমি তোমার পাশে একটু থাকতে চাই। আমাকে একটু তোমার সাথে রাখো। পাগলামি করো না রেশমা,
তুমি অনেক ভালো একটা মেয়ে, তুমি পড়াশোনাও ভালো, সাথে অনেক সুন্দরী। তুমি নিজের জীবনটা কেন নষ্ট করবে? মামা মামি তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছেন, আর তুমি মামা মামির একমাত্র সন্তান। তাই তুমি নিজের স্বপ্ন ধ্বংস করো না। প্লিজ তুমি আমার এখান থেকে চলে যাও। প্লিজ ভাইয়া, আমি তোমার পায়ে ধরি, তুমি আমাকে এখান থেকে যেতে বলো না। আমি এখান থেকে যেতে পারবো না, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি আমাকে একটু সুযোগ দাও তোমার সাথে থাকার। আমি কথা দিচ্ছি কোনো দিন তোমাকে ছেড়ে যাব না। আকাশ আর কোনো কথাই বলল না, সেখান থেকে রুমে চলে গেল। একটু পর রেশমা তাকে টেনে নিয়ে এসে খাবার খাওয়ায়। এটা তাদের প্রতিদিনের রুটিন হয়ে গেছে, কারণ আকাশ কিছুতেই খেতে চায় না, শুধু কান্না করে। তখন রেশমা জোর করে তাকে খাওয়ায়। আকাশ খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে গেল, গিয়ে তার বন্ধু মিলাদকে ডেকে নিয়ে আসলো। মিলাদের সাথে রাজও এসেছে। দুজনেই আকাশের সাথে ভার্সিটিতে একসাথে পড়াশোনা করেছে। এরপর আকাশ পুলিশের চাকরি নিয়ে নেয়, আর তারা দুজন বেকার অবস্থায় ঘুরে বেরিয়েছে। আকাশের এই অবস্থা দেখে তারা নিজেকে শান্ত করতে পারছে না। আকাশ তখন মিলাদের দিকে তাকিয়ে বলল, মিলাদ, আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমি চাই এখন আমার ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে। ওদের কাছ থেকে বদলা নিতে হবে। ওদের কাছ থেকে বদলা নিতে হলে ওদের মতো হতে হবে। আমি একা সেটা পারবো না, সেই জন্য তোদেরকে আমার সাহায্য করতে হবে। তোরা কি আমাকে সাহায্য করতে পারবি? দুজনেই আকাশের কথা শুনে হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। তারা ভাবতেও পারছে না আকাশ তাদেরকে খারাপ পথে যাওয়ার জন্য উৎসাহিত করছে। তখন মিলাদ আকাশকে জড়িয়ে ধরে বলল, আমরা চিন্তা করতে পারছি না দোস্ত, তুই এতটা কষ্ট পেয়েছিস। মানুষ কতটা কষ্ট পেলে আরেকজন মানুষকে খারাপ পথে যাওয়ার জন্য আহ্বান করে। আমরা তোর পাশে আছি, আমরা দুই বন্ধু নিজের জীবন দিয়ে দিব, এরপরে তোর পিছু ছাড়বো না। তুই যেদিকেই যাবি আমরা সেদিকেই তোর সাথে থাকব। তাই আমরা তিন বন্ধু মিলে এই সমাজ থেকে অপরাধীদের হাতটা তুলে নিব। কিন্তু তুই পুলিশের চাকরি কেন ছেড়ে দিলি? যদি তোর কাছে পুলিশের চাকরি থাকতো তাহলে আমাদের আর কোনো আইন ঝামেলায় পড়তে হতো না। হ্যাঁ দোস্ত, মিলাদ ঠিক কথাই বলেছে। তুই পুলিশের চাকরিটা কেন ছেড়ে দিলি? তুই চাকরিটা করতি। যদি চাকরি করতি তাহলে আমরা বাইরে থেকে সব কাজকর্ম করতাম, কিন্তু আমাদের কোনো আইনি ঝামেলা থাকতো না। আকাশ তখন দুজনের সামনে মাথা নিচু করে বলে, দোস্ত, তোরা এটা ভাবছিস সেটা কোনোদিন সম্ভব না। কারণ পুলিশের চাকরি করতে গিয়ে আমার পরিবারকে, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে হারাতে হয়েছে। তাই আমি ওই চাকরি আর করতে চাই না। ওই চাকরি করতে গিয়ে আমার নিজের সম্মানটা পর্যন্ত নষ্ট করতে হয়েছে। যেই অপরাধীকে ধরার কারণে তামিমকে তারা মেরে ফেলেছে, পুলিশ কমিশনার সেই অপরাধীকে ছেড়ে দিয়েছে শুধুমাত্র তার উপর মহল থেকে নির্দেশ এসেছে বলে। সেখানে নাকি ওরা টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করে নিয়েছে। যদি টাকার কাছে বিক্রি হতে হয় এই চাকরিতে, তাহলে এই চাকরি আমি কেন করব? আমি কেন এই কাজ করব? না, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই কাজ করব না। তোরা কি আমার সাথে থাকবি? এত কিছু হয়ে গেছে আর আমরা কিছুই জানি না। তুই কোনো চিন্তা করবি না দোস্ত, তুই যেই রকম বলবি সেই রকম হবে। আমি এবং রাজ সব সময় তোর সাথে থাকব, তুই কোনো চিন্তা করবি না। তামিমের খুনের প্রতিশোধ আমরা নেব, ওদেরকে আমরা একদম ভিতর থেকে ধ্বংস করে দিব। তখন তারা তিন বন্ধু মিলে প্ল্যান করতে শুরু করে কিভাবে কি করবে। তারা আগে ইমনের কাছে পৌঁছতে হবে, কিন্তু ইমনকে তারা কোনোদিন দেখেনি। এমনকি আকাশ পর্যন্ত তাকে কোনোদিন দেখেনি, শুধু তার কণ্ঠ শুনে এসেছে। ইমন সবার আড়ালে থেকে এই কাজগুলো করে বেড়ায়। সেই জন্যই ইমনের কাছে পৌঁছাতে হলে আগে তার ওই সংযোপাঙ্গদের ধরতে হবে। ওদিকে ইমন নিজের আস্তানায় বসে হাসছে। তার এমন হাসি দেখে সবাই ভয় পেয়ে গেছে। এত ভয়ঙ্করভাবে কোনো মানুষ হাসতে পারে? রাজু তখন জিজ্ঞাসা করে, ভাই, আপনার কি হয়েছে? আপনি এভাবে হাসছেন কেন? আপনার হাসি দেখে মনে হচ্ছে কোনো বড় কিছু একটা হয়েছে। আরে পাগল, আমি কি এমনি এমনি হাসি নাকি? ওই আকাশ নামের পুলিশ অফিসার নিজের চাকরি ছেড়ে দিয়েছে। এমনিতেই ওর বড় ভাইটাকে আমরা মেরে ফেলেছি, তোকে ধরে নিয়ে গেছিল। ওর কত বড় সাহস
ও কি জানে না ইমন কত ভয়ঙ্কর, আর সেটা সে বুঝতে পেরেছে। তাহলে তো ভাই আমাদের আর কোনো বাধাই থাকলো না। এতদিন আকাশকে নিয়ে ভয় পেতে হতো। আমার অন্য পুলিশ অফিসার তো আমাদের কন্ট্রোল, তাই কোনো চিন্তা করবেন না। এখন থেকে আমাদের ব্যবসা জমজমাটভাবে চলতে শুরু করবে। আমাদেরকে আর কেউ থামাতে পারবে না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আকাশ আবার ফিরে আসবে। সে আরও ভয়ঙ্করভাবে ফিরে আসবে। সে হঠাৎ করে পুলিশের চাকরি কেন ছেড়ে দিল সেটাই আমি বুঝতে পারছি না। এর পেছনে কি তার কোনো প্ল্যান আছে, নাকি এটা আগে আমাকে জানতে হবে? যদি কোনো প্ল্যান থাকে তাহলে আগে থেকেই সেটা ধ্বংস করে দিতে হবে। কারণ যে কোনো গাছ ছোট থাকতেই কেটে ফেলা খুবই সহজ, কিন্তু বড় হয়ে গেলে ডালপালা মেলতে শুরু করে, তখন সেটা কাটা খুবই কঠিন হয়ে পড়ে। সেজন্য ইমরানকে তুই পাঠিয়ে দে ইনফরমেশন জোগাড় করার জন্য। কারণ আকাশের ব্যাপারে সব ইনফরমেশন জানতে হবে আমার। কেন জানি আকাশকে সন্দেহ হচ্ছে। কোনো পুলিশ অফিসার এত তাড়াতাড়ি নিজের চাকরি ছাড়বে না, তাই আমার এতে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। তাই তুই তাড়াতাড়ি ইমনকে পাঠিয়ে দে। ওকে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ইমরানকে পাঠিয়ে দিচ্ছি। ও আকাশের ব্যাপারে সব ইনফরমেশন জোগাড় করে নিয়ে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে আকাশ নিজের ভাইয়ের মৃত্যুর কষ্টটা সহ্য করতে পারেনি, সেজন্য চাকরি ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে আবার আমার মুক্তি হয়ে গেছে, সেজন্য হয়তো অনেক বেশি কষ্ট পেয়েছি। ও কষ্ট পেলে নাকি আনন্দ পেল সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের এখন নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে হবে। এই কয়েকদিনে আমার ব্যবসা অনেক ক্ষতি হয়েছে। এখন আমাকে সেগুলি পুষিয়ে নিতে হবে। কারণ আমার কাস্টমাররা আমাকে বারবার কল দিচ্ছে। আমি মাল আনতে পারছি না শুধুমাত্র ওই আকাশের জন্য। আমি ভাবছিলাম ওর ভাইকে মেরে ফেললেও কিছুটা দুর্বল হয়ে পড়বে, কিন্তু ওই যে একেবারে চাকরি ছেড়ে দিবে এটা কোনোদিনও ভাবতে পারিনি। এক ঢিলে দুই পাখি মারা গেছে। আমার যে কি আনন্দ লাগতেছে আজ। তখন তারা সবাই যে যার কাজে লেগে পড়ে, আর রাজুকে ইমরানকে পাঠিয়ে দেয় আকাশের ব্যাপারে ইনফরমেশন জোগাড় করার জন্য। ইমরান তখন বাইরে এসে আকাশকে খোঁজ করতে শুরু করে। ওদিকে আকাশ, মিলাদ এবং রাজ তাদের বাসার ছাদে বসে আছে। তখন মিলাদ বলল, আমি আমার কিছু বন্ধু বান্ধবকে লাগিয়ে দিয়েছি ওদের লোকজনের ব্যাপারে ইনফরমেশন নেওয়ার জন্য। যতজন অপরাধীদের ফটো আমাদের কাছে আছে সবার ব্যাপারে ইনফরমেশন জোগাড় করার জন্য লোকজন লাগিয়ে দিছি। এখন শুধু ওদেরকে ধরার অপেক্ষা। ওদেরকে ধরতে পারলেই সব কিছু আমাদের হাতে চলে আসবে। দোস্ত, কাজগুলো যতটা সহজ মনে করছিস ততটাও সহজ নয়। এই কাজগুলো অনেক ভয়ঙ্কর। এতে করে আমাদের জীবন পর্যন্ত ধ্বংস হতে পারে। আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি একাই লড়াই করতে চাই। এটা তুই কিভাবে বলতে পারলি দোস্ত? আমরা তোর জন্য নিজের জীবন দিতে পর্যন্ত বিস্তার, আর তুই আমাদেরকে এভাবে দূরে সরিয়ে দিতে চাচ্ছিস? আমরা কোনো দিন তোকে ছেড়ে যাব না। তুই যেদিকে যাবি আমরাও সেদিকেই যাব। তাই তুই নিশ্চিন্তে থাকতে পারিস, আমাদের মৃত্যুর কোনো ভয় নেই। আমরা তোর সাথে আছি, যা করতে হয় আমরা করব। তামিম তো আমাদেরও ভাই। আমি তখন তাদের কথা শুনে মনের ভিতরে একটা সাহস পেলাম, কারণ আমার সাথে আরও কিছু মানুষ আছে। আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখন থেকে শুরু হবে আমার আসল লড়াই। এবং পরের দিন আমরা বেরিয়ে পড়লাম ওদেরকে খোঁজার জন্য। ওদিকে ইমরান আকাশকে ফলো করার জন্য ঘুরে বেড়াচ্ছে। সে আকাশকে খুঁজে পেয়ে আকাশের ইনফরমেশান দিতে চায় ইমনের কাছে। কিন্তু ওদিকে যে ইমরান সহ সবার ছবি নিয়ে আকাশের লোকেরা ঘুরছে এটা তারা জানতো না। হঠাৎ করে ইমরানকে রাস্তায় দেখতে পেয়ে আকাশের একটা লোক রাফি তাড়াতাড়ি মিলাদের কাছে কল দিল। ভাইয়া, আপনি যে ছবিগুলো দিয়েছিলেন এর মধ্যে একটা লোককে আমি দেখতে পেয়েছি। আকাশ ভাইয়ার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে। আপনারা কোথায়? তাড়াতাড়ি আসুন। কি বলছো? তুমি ফলো করতে থাকো। ওই ছেলেটা কোথায় যায়, কি করে, সব ইনফরমেশন আমাদেরকে দাও। ওর পিছু ছাড়বে না। আমরা এখনই চলে আসতেছি। বলেই মিলাদ ফোনটা রেখে দিয়ে আকাশের দিকে তাকালো। আকাশ তখন মিলাদের এমন উৎসাহমূলক চেহারা দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? কি ইনফরমেশন জানতে পেরেছিস? দোস্ত, আমরা মনে হয় আমাদের কাজে এগিয়ে যাচ্ছে। আমাদেরকে এখন যেতে হবে তোর বাসার ওখানে, কারণ তোর বাসার আশেপাশে নাকি একটা লোক ঘোরাফেরা করছে।
ওকে ধরতে হবে। কি বলছিস? আকাশের বাড়ির আশেপাশে একটা লোক ঘোরাফেরা করছে, তারা কি আকাশকে খুঁজতে এসেছে নাকি? তাহলে ওদেরকে আর বাঁচতে দেয়া যাবে না, আজকেই শেষ করে দিতে হবে। আমি তখন মিলাদ আর রাজকে নিয়ে দৌড়ে সেখান থেকে চলে যেতে শুরু করলাম আমাদের বাসার ওখানে। ওখানে গিয়ে আমরা রাফির সাথে দেখা করলাম। রাফিকে বললাম, কোথায় রাফি? তখন আমাদেরকে দেখিয়ে দিল ছেলেটাকে। আমরা তখন ছেলেটার পিছন পিছন যেতে শুরু করলাম। ছেলেটাকে শুধু একটু বাইরে গিয়ে ঘুরে আবারও আমার বাড়ির কাছে আসলো। আমি তখন পিছন থেকে তার কাঁধে হাত রাখলাম। সে পিছন ফিরে আমাকে দেখে অবাক হয়ে গেল। সে আমাকে চিনতে পারেনি, কিন্তু আমি যে তাকে চিনি সেটা সে জানে না। তখন সে আমার দিকে তাকিয়ে বলল, কী ব্যাপার ভাই, কে আপনি আর আমাকে এভাবে ধরছেন কেন? আপনি কি আমাকে চেনেন? কথাটা বলতেই আমার শরীরে যত শক্তি ছিল তার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি তার গালে থাপ্পড় মারলাম। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। আমি তখন তার কলার চেপে ধরে আমাদের বাসায় নিয়ে আসলাম। বাসায় এনে তাকে একটা রুমের মধ্যে বন্দি করে আমরা 3 বন্ধু তার সামনে দাঁড়ালাম এবং রাফিকে পাঠিয়ে দিলাম অন্য সবাইকে ধরার জন্য। আমি তখন ছেলেটার কাছে গিয়ে ছেলেটা কলার চেপে ধরে বললাম, কত বড় সাহস, তোরা আমার ভাইকে মেরেছিস, আমার জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে মেরেছিস। তোদেরকে আমি ছেড়ে দিব? বল বল, তুই এখানে কেন এসেছিস? ভাই আমি বুঝতে পারছি না, আমি আপনাকে চিনিও না, কিন্তু আপনি বারবার কেন আমাকে মারছেন? এরা সব কি জিজ্ঞেস করছেন? আমি আপনাকে কেন মারতে যাব? রাজ তখন অনেক বেশি রেগে যায়। সে গিয়ে একটা লাঠি নিয়ে আসে। লাঠি এনে ইমরানকে মারতে শুরু করে। ইমরান তখন বুঝতে পারে তারা সব কিছু বুঝে গেছে। ইমরান তখন আমার দিকে তাকিয়ে কান্না করে বলল, ভাই আমাকে ক্ষমা করে দিন, আমি এই কাজ করতে চাই না, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে এই কাজ করার জন্য, কারণ আমি টাকার জন্য কাজ করি। ওরা আমাকে যা অর্ডার দেয় আমি সেটাই করি। আমাকে রাজু পাঠিয়েছে এখানে আপনার ব্যাপারে ইনফরমেশন নেওয়ার জন্য। প্লিজ আমাকে ছেড়ে দিন। রাজু মানে ওই ছেলেটা যাকে আমি ধরেছিলাম? ওকে ধরার কারণেই ওরা আমার ভাইকে মেরে ফেলেছিল? এখন বল, রাজুকে আমি আবার কোথায় পাবো? রাজুর ইনফরমেশান আমার কাছে দে। রাজুকে কোথায় পাবো সেটা আমার জানতেই হবে। ভাই রাজু আমার সাথে মাঝে মাঝে দেখা করে, কিন্তু কখন দেখা করবে কোন দিন বলে আসে না। সরাসরি আমাদের আস্তানায় চলে আসে, সেখানে আমরা 3 জন থাকি। ওখানে সে চলে আসে, কিন্তু কখন আসবে বলে আসে না। আবারও মিথ্যা কথা বলছিস? আমি তোর ব্যাপারে সব ইনফরমেশান জানি। তুই ইমনে হয়ে কাজ করিস এবং রাজুও ইমন হয়ে কাজ করি। রাজুর ব্যাপারে ইনফরমেশান না জানলে ইমনকে সেটা বল। ইমনের একটা ছবি আমাদেরকে কাছে দে। ভাই কি বলছেন? ইমনের ছবি আমি কোথায় থেকে পাবো? আমি তো শুধু রাজুর সাথে কাজ করি। রাজু আমাকে এসে অর্ডার দিয়ে যায়। আমার সাথে ইমনের কোনো দিন দেখা হয়নি, অথবা ইমনকে সেটা আমি নিজেও জানি না। শুধু ইমনের নাম শুনে এসেছি এতদিন থেকে। ইমনকে আমি সামনাসামনি কোনো দিন দেখিনি। আবারও মিথ্যা কথা বলার চেষ্টা করছিস? তোকে কিন্তু আমি একদম মেরে ফেলবো। আমার সাথে মিথ্যা বলার ফলাফল তোকে ভোগ করতেই হবে। তুই কেন আমার সাথে মিথ্যা কথা বলছিস? আমি জানি তুই সব বিষয়ে জানিস, তাহলে কেন মিথ্যা কথা বলছিস? সরাসরি আমাকে সত্যি কথা বল, না হলে কিন্তু। বলে আমি তার দিকে একটা লাঠি নিয়ে এগিয়ে গেলাম। সে আমার দিকে তাকিয়ে কান্না করতে শুরু করলো। আমি তখন তার কান্না দেখে মনে মনে কিছু একটা কষ্ট পেলাম। সে হয়তো কিছুই জানে না, কিন্তু আমার ভিতরে হিংস্র প্রাণীটা আমাকে থামতে দেয়নি। আমি তাকে মারতে শুরু করলাম। তখন সে কান্না করতে করতে বলল, ভাই আমার কথা একটু বিশ্বাস করেন, আমি এসব বিষয়ে কিছু জানি না। আমাকে শুধু রাজু কাজের কথা বলে, এরপর আমাকে টাকা দিয়ে দেয়। আমি কাজ করে দেওয়ার পর এর বাইরে আমি কিছুই জানি না। আমি ইমনকে কোনো দিন দেখিনি। আপনারা চাইলে আমি রাজুর সাথে আপনাদের দেখা করিয়ে দিতে পারি। এছাড়া ইমনের সাথে আমার কোনো যোগাযোগ নেই, বিশ্বাস করেন আমার কথা। তাহলে এটাই তাড়াতাড়ি কর। রাজুকে যে করে হোক আমার ধরতে হবে। রাজুকে নিয়ে আয় এখানে। তুই রাজুকে কল করে বলবি আমার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানতে পেরেছিস এবং আমাকে ধরতে পেরেছিস। তুই রাজুকে এটা বলবি, এরপর রাজুকে নিয়ে আসবি আমাদের বলা জায়গায়। ওখানে আমরা রাজুকে ধরবো। যদি কোনো চালাকি করার চেষ্টা করিস তাহলে কিন্তু বুঝতেই পারছিস কি করব। না ভাই, আমি আর কোনো দিন আপনাদের বিরুদ্ধে কোনো প্ল্যান করব না।
আমি রাজুকে নিয়ে আসার ব্যবস্থা করছি। আমি রাজুকে এখনই কল দিচ্ছি। বলে ইমরান নিজের ফোনটা বের করে রাজুর কাছে ফোন দিল। রাজু তখন নিজের আস্তানায় বসে জুয়া খেলছিল তার বন্ধু বান্ধবের সাথে। তখন হঠাৎ করে ইমরানের কল দেখে রাজু রিসিভ করলো। তখন ইমরান বলে উঠল, ভাই, আমি একটা ইনফরমেশন জানতে পেরেছি আকাশের ব্যাপারে, আর আকাশকে আমি পেয়ে গেছি। আপনারা তাড়াতাড়ি চলে আসেন এখানে আসার পর আমরা আকাশকে ধরতে পারবো। এখন আকাশের অবস্থা একদম খারাপ, ওকে সরাসরি মেরে ফেলতে পারবো খুব সহজে। তাই আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এই ঠিকানায় আকাশ ওখানে বসে আছে। কি বলছিস? ওই বলদের বাচ্চাটাকে ধরতে পেরেছিস? ওকে ধরে রাখবি, আমরা এক্ষুনি চলে আসছি। তখন সে ফোনটা রেখে দিল। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, যেভাবে বলেছি ঠিক সেভাবেই করবি। এখন তাড়াতাড়ি চলে যা, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবি। আমরা আড়ালে দাঁড়িয়ে থাকবো। যদি কোনো চালাকি করার চেষ্টা করিস তাহলে কিন্তু বন্দুকের গুলি একটা তোর মাথা থেকে সরে যাবে না। তাই খুব সাবধানে করবি। যদি বেইমানি করিস তাহলে বেইমানি ফলাফল তোকে ভোগ করতেই হবে। আজকে আমি রাজুকে ধরবো যে করে হোক। আমার ভয় দেখানোর কারণে ইমরান অনেক বেশি ভয় পেয়ে গেল। ইমরান তখন সেখান থেকে চলে গিয়ে আমাদের দেওয়া ঠিকানায় বসে পড়ল। আমরা তাকে একটা রেস্টুরেন্টের বাইরে দাঁড় করিয়ে রাখলাম এবং সেখানে একটু পর রাজু চলে আসলো। রাজু আসার পরে আমরা আড়াল থেকে দেখতে শুরু করলাম তারা কি কথা বলছে। ইমরানকে দাঁড়িয়ে থাকতে দেখে রাজু তাড়াতাড়ি ইমরানের কাছে আসলো। ইমরান তখন রাজুকে বলল, ভাই, ওখানে থাকলে আমাকে সন্দেহ করতো, তাই আমি এই রেস্টুরেন্টে এখানে চলে এসেছি। ও নিজের বাসার পিছনে যে বাগানটা আছে ওখানে বসে কান্না করছে। ওখানেই তার ভাইকে দাফন করা হয়েছে। ওই কবরের পাশে বসে কান্না করছে। ওকে ওখানে গেলেই ধরতে পারবো। চলে আসেন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চল। আমি বন্দুক সব কিছু রেডি করে এনেছি। আজকাল ওকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। যদি আমরা ওকে মারতে পারি তাহলে বস আমাদের উপর অনেক খুশি হবে। আর বস খুশি হলে আমাকে খুশি করে দিবে, আর আমি খুশি হলে তোকেও খুশি করে দিব। আচ্ছা ভাই, আমার কোনো চিন্তা নেই। আপনারা যা পাবেন তার থেকে আমাকে সামান্য দিলেই হবে। এখন আমাদেরকে যেতে হবে। এরপর যদি ওখান থেকে চলে যায় তাহলে ওকে আর খুঁজে পাবো না। তাই তাড়াতাড়ি চলেন আমার সাথে। তখন তারা দুজন চলে যেতে শুরু করে কবরস্থানের দিকে। আকাশের বাড়ির পেছনে কবরস্থান রয়েছে। সেখানে আকাশ এবং বাকিরা সবাই আগে থেকে প্রস্তুত ছিল। সেখানে যখনই দেখতে পেল ইমরান এবং রাজু সেদিকে এগিয়ে আসে, তখন তারা ভালো করে প্রস্তুতি নিয়ে নিল, কারণ তারা বন্দুক নিয়ে আসছে সেটা খুব ভালো করেই জানে তারা। তখন রাজু এসে দেখলো এখানে আকাশ বা অন্য কেউ নেই। তখন সে রেগে গিয়ে ইমরানের দিকে তাকিয়ে বলল, এই তুই কি ইনফরমেশন জোগাড় করেছিস? এখানে তো আকাশের কোনো ছায়াই নেই। আসার মানে কি? আমি কত গুরুত্বপূর্ণ একটা খেলা খেলছিলাম, সেইখানে তুই এসে আমাকে ভুল ইনফরমেশন দিলি। এখন তোকে শাস্তি পেতে হবে। আমাকে কত আশা দেখিয়ে এইখানে নিয়ে এসেছিস। আমি ভাবছিলাম বস আমাদের উপর খুশি হয়ে যাবে। এইখানে তো আকাশের ছায়া পর্যন্ত নেই। আকাশকে কোথায় রেখে গিয়েছিলি? আমাকে এখানে রেখে গিয়েছিল তোকে ধরে নিয়ে আসার জন্য, তোকে আমাদের জালে ফাঁসানোর জন্য। এর থেকে ভালো উপায় আর আমরা পাইনি। সেই জন্য তোকে এই ভুল ইনফরমেশন দিয়ে এখানে নিয়ে এসেছি। এখন তোকে আসল শিক্ষা দেব। আমার ব্যাপারে ইনফরমেশন জোগাড় করার খুব শখ, তোকে আমি মিটিয়ে দেব। কথাটা বলতে বলতে আকাশ এবং তার বন্ধুরা লাঠি নিয়ে এগিয়ে আসতে শুরু করলো। ইমরান এবং রাজু ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে। রাজু নিজের বন্দুকটা বের করলো। এটা দেখে মিলাদ হাতে থাকা লাঠিটা রাজুর হাতের দিকে ছুঁড়ে বন্দুক পড়ে গেল। রাজু তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে এখন দৌড়াতে শুরু করলো, কিন্তু বেশি দূরে যেতে পারল না, কারণ পেছন থেকে আকাশ নিজের বন্দুকটা দিয়ে তার পায়ে গুলি করে দিয়েছে। রাজু মাটিতে লুটিয়ে পড়েছে। তখন আকাশ গিয়ে তাকে পেছন থেকে ধরে নিয়ে আসলো। ইমরানকে মিলাদ আর রাজ ধরেছে। তারা দুজনকে নিয়ে চলে গেল তাদের বাসায়। রেশমা এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে গেল, কারণ এই কয়েকদিনে তাদের কর্মকাণ্ডে সে অনেক বেশি আতঙ্কিত। তাদের জীবনের ঝুঁকি রয়েছে রেশমা খুব ভালো করেই বুঝতে পারছিল, কিন্তু সেই আগ বাড়িয়ে আকাশকে এই পথে ঠেলে দিয়েছে। রেশমা তখন চিন্তা করতে শুরু করলো, যদি আকাশের কিছু হয়ে যায়। কিন্তু সে নিজেকে মানিয়ে নিল,
কারণ আকাশ নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। আকাশ তখন ইমরান আর রাজুকে রুমের মধ্যে বন্দি করে তাদেরকে মারতে শুরু করলো। নিজের শরীরে যত রাগ ছিল সব রাগ যেন তাদের ওপর আজ ছুঁড়ে ফেলছে। বল, আমার ভাইকে কেন মেরেছিলি? তোরা আমার সাথে যদি তোদের শত্রুতা থাকে তাহলে আমার সাথে লড়াই করবি, কিন্তু আমার ভাইকে কেন মেরেছিস? আমার নিষ্পাপ ভাইটাকে তোরা এইভাবে হত্যা করলি। ও কি দোষ করেছিল বল আমাকে। স্যার আমাদেরকে ছেড়ে দিন, আমরা কিছুই করিনি, সব কিছু ইমন করেছে। আমাকে তো আপনারা জেলে বন্দি করে রেখেছিলেন, আমি তো আপনার ভাইকে মারিনি, তাহলে কেন আমাকে এভাবে মারছেন? সব কিছু ইমন করেছে। ইমনকে গিয়ে নিয়ে আসুন, ওকে মারুন প্লিজ, আমাকে ছেড়ে দিন। শুধুমাত্র তোর কারণে ইমন আমার ভাইকে মেরেছে। তোকে যদি ধরে নিয়ে না আসতাম তাহলে আমার ভাইয়ের এত বড় ক্ষতি হতো না। তোর কারণে এসব হয়েছে। তুই ইমনের সাথে মিলে এইসব কাজ করেছিলি। এখন ইমনকে কোথায় পাবো সেটা আমাকে বল। এ কথা শোনার পর রাজুর মুখটা বন্ধ হয়ে গেল, কারণ ইমরানের ইনফরমেশান সে দিতে পারবে না। কারণ ইমন তাকে কাজে রাখার আগে বারবার বলে দিয়েছে ইমনের ইনফরমেশান যেন কাউকে না দেয়। ইমন সবার আড়ালে থেকে কাজ করতে চায়, সেই জন্য রাজু চুপ হয়ে গেল। এটা দেখে আকাশ আরও বেশি রেগে গেল। সে গিয়ে রান্নাঘর থেকে লাইটারটা নিয়ে আসলো। লাইটারটা এনে রাজুর মাথার চুলে আগুন লাগিয়ে দিল। রাজুর মাথায় ঝাঁকড়া চুল ছিল, সেই জন্য তার মাথায় আগুন ধরে গেল। রাজু এটা সহ্য করতে পারছিল না, কিন্তু সে ইমনের ইনফরমেশন বলতে রাজি হচ্ছে না। তখন মিলাদ বলল, দোস্ত, ওকে এভাবে শাস্তি দিলে হবে না, ওকে আরো ভয়ঙ্কর শাস্তি দিতে হবে। তুই এক কাজ কর, তাড়াতাড়ি ওকে ফ্যানের সাথে ঝুলিয়ে দে, এরপর আমি ওকে আসল শিক্ষা দিব। কথা মতো তাকে পাওয়ার ওপর দিকে দিয়ে ফ্যানের সাথে বেঁধে রাখা হলো। সে একদম দুর্বল হয়ে পড়েছে, মনে হচ্ছিল একটু পরেই মারা যাবে। কিন্তু তাদের এই হিংস্র রূপটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে গেল। মিলাদ আর রাজ তখন গিয়ে একটা লোহার রড গরম করে নিয়ে আসলো এবং সেটা এনে রাজুর পিঠে লাগাতে শুরু করলো। রাজু ছোটার জন্য নড়াচড়া করছিল। তখন ফ্যানের সাথে ঝোলানোর কারণে তার হাত পায়ের দড়ি শক্ত হচ্ছিল, যার ফলে তার অনেক বেশি কষ্ট হতে শুরু করলো। ইমরান পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে যেন একদম বেহুশ হয়ে যাবে এমন অবস্থা। সে মানতে পারছে না এত ভয়ঙ্কর শাস্তি তারা পাবে। তখন রাজু বলে উঠল, প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন, যদি আমাকে ছেড়ে না দেন তাহলে আপনাদের আরও বড় কোনো ক্ষতি হবে। যদি আপনাদের ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আমাকে ছেড়ে দিন, আমাকে মেরে আপনারা কোনো ইনফরমেশন বের করতে পারবেন না। আর আমি যদি ইমনের ইনফরমেশন দিই এরপর ইমনরে ধরতে পারবেন না, কারণ ইমন খুবই ভয়ঙ্কর লোক। আমাদের আর কি ক্ষতি হবে? যা ক্ষতি করার তোরা করে ফেলেছিস, আমার ভাইকে মেরে ফেলেছিস। এর চেয়ে বড় ক্ষতি আর তুই কি করবি? আমাকে মেরে ফেলবি, তাই না? আমাকে মেরে আর কি হবে? আমি এমনিতেই জীবন্ত লাশ হয়ে গেছি। এখন তোদেরকে মেরে আমিও মরে যাব নিজে। তাই তোকে যতদিন না পর্যন্ত শেষ করতে পারছি ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। আর ইমনের কথা বলছিস, ইমন যতই ভয়ঙ্কর লোক হোক না কেন, আমি ইমনকে মারব। তাই ইমনের ইনফরমেশনটা আমাকে দে। স্যার ইমনকে এভাবে আপনারা ধরতে পারবেন না। ইমনকে পেতে হলে ওর আস্তানায় যেতে হবে। ওর আস্তানা এইখানে নয়, জঙ্গল ধরে এইখান থেকে প্রায় 6 কিলোমিটার জায়গায় গেল একটা নদী তীরে ছোট্ট একটা জঙ্গল রয়েছে। সেই জঙ্গলের মধ্যে তার আস্তানা রয়েছে। সেইখানে মাদকের সব মালামাল স্টক করে রাখা এবং সেইগুলি সে ভিন্ন বাজারে তার লোকেদের কাছে সাপ্লাই দেয়। এরপর তারা সেগুলি বিক্রি করে, কিন্তু ওইখানে গেলে ইমনকে পাওয়া যাবে এমন না, কারণ ইমন খুবই সতর্কভাবে ঘোরাফেরা করে। সে জানে তার এই আস্তানার কথা যে কেউ জেনে যেতে পারে, সেই জন্য সে এই আস্তানায় খুব কমই সময় থাকে। সে কোথায় থাকে সেটা আমি নিজেও জানি না। আমার সাথে যখন দেখা করে তখন সে এই আস্তানায় দেখা করে। আমরা ওকে ওর আস্তানা থেকে ধরে নিয়ে আসবো। এসব বিষয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই শুধু ইমনের একটা ছবি আমার কাছে দে। ইমনকে আমি এখনও দেখিনি, ওর একটা ছবি দিবি। যদি ভুল ছবি দিস তাহলে কিন্তু এভাবে আরও শাস্তি দেওয়া হবে তোকে। রাজু তখন নিজের ফোনটা বের করে ইমনের একটা ছবি দেখালো। আকাশকে ছবিটা দেখা মাত্র আকাশ অবাক হয়ে বলল, এটা তো ইমন না, এটা হচ্ছে সন্ত্রাসী রাজা। 6 বছর জেল খেটেছে। 2 বছর আগে
আবার জেল ছেড়ে রহস্যজনকভাবে পালিয়েছে। 17 বছর বয়সে সে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করেছে, এখন এই ব্যবসা শুরু করেছে। ওকে ধরতে হবে যে করেই হোক, আর আমাকে ধরতে সাহায্য করবি তুই ইমনের সাথে যোগাযোগ করবি। এরপর তোকে যেভাবে ধরেছিলাম ইমনকে ঠিক সেইভাবেই ধরবো। আমার মনে হয় এভাবে ইমনকে ধরতে পারবেন না, কারণ ইমন খুবই ভয়ঙ্কর একটা লোক এবং সেই খুবই চালাক, তাই তাকে এভাবে ধরা সম্ভব নয়। আপনারা অন্য কোনো প্ল্যান করুন, এভাবে তাকে ধরতে পারবেন না। আমি বোকার মতো এখানে চলে এসেছি, কিন্তু ও আসবে না। সেটা আমরা বুঝে নিব, ও আসবে কি আসবে না সেটা আমরা পরে দেখব। এখন তাড়াতাড়ি কল কর, আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই ওকে বলবি। আকাশের জোরাজোরিতে রাজু কল করে ইমনের কাছে। ইমন তখন তার আস্তানায় বসেছিল। সে আগে থেকে জানতে পেরে গেছে যে রাজুকে আকাশ ধরে ফেলেছে, কারণ ইমন খুবই চালাক। সে রাজুর শরীরের মধ্যে একটা মাইক্রোচিপ সেট করে দিয়েছে, যার ফলে রাজু কোথায় যায় এবং কি করে সব ইনফরমেশান ইমনের কাছে চলে যায়। সে খবর পেয়ে গেছে যে আকাশ এবং তার বন্ধুরা মিলে রাজুকে ধরে ফেলেছে, কিন্তু সে কিছুই করছে না। তখন হঠাৎ করে রাজুর কল আসে তার ফোনে। ইমন তখন কলটা রিসিভ করেই বলে, কি ব্যাপার রাজু, তুই কই? ভাই, আমি একটা ইনফরমেশন জানতে পেরেছি, তাড়াতাড়ি আসুন। আকাশকে আমরা ধরে নিয়ে এসেছি, ওকে আমরা আটক রেখেছি, ওকে মারতে হবে। আপনি চলে আসুন তাড়াতাড়ি। আমি তো এখন আসতে পারবো না, আমি আমার আস্তানায় আছি। তুই ওকে ধরে আমার আস্তানায় নিয়ে আয়। আমি এখানে আছি, ওকে এখানেই মেরে ফেলবো। তাই তাড়াতাড়ি আস্তানায় চলে আয়, এখানে আমি আছি। ওকে ভাই, তাহলে আপনি এখানে ওয়েট করুন, আমি 1 ঘন্টার ভিতরেই আপনার আস্তানায় পৌঁছে যাচ্ছি। ওকে আজ বাঁচতে দেওয়া যাবে না, ওকে মেরেই ফেলবো আজকে। রাজু ফোনটা রেখে দেয়। ওদিকে ইমন ফোন রেখে হাসতে শুরু করে। হাসতে হাসতে সে চিৎকার করে বলে, আকাশ, নিজেকে অনেক বেশি চালাক মনে করিস তাই না? তোর থেকে চালাক আমি না হলে কি তোর চোখের সামনে এতগুলো খুন করতে পারতাম? আমি নিজে পরিচয় পরিবর্তন করে এতদিন থেকে বাইরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেউ আমাকে ধরতে পারছে না। আর তুই সাধারণ একটা পুলিশ অফিসার হয়ে আমাকে ধরে ফেলবি? তোকে এবং তোর 14 গোষ্ঠীকে আমি নিজে পকেটে নিয়ে ঘুরে বেড়াই। বলে সে হাসতে শুরু করে। ওদিকে আকাশ এবং মিলাদ রাজ তারা কিছুই বুঝতে পারছে না। তারা রাজুকে নিয়ে সেখানে যেতে শুরু করে। রাজু তাদেরকে যেখানে নিয়ে যাচ্ছিল তারা সেখানেই যেতে শুরু করে। ওদিকে ইমন আগে থেকে সব কিছু প্রস্তুত করে রেখেছে। ওখান থেকে সে পালিয়ে যায় এবং তার জায়গায় তার 2জন লোককে রেখে যায় ওদেরকে মারার জন্য। আমরা রাজুর সাথে চলে গেলাম ইমনে আস্তানায়। ওখানে গিয়ে দেখতে পেলাম চারিদিকে শুধু মদের গন্ধ। তার মানে তারা এখানে মাদক ব্যবসা করে। কিন্তু এখানে রাজু বলছিল ইমন থাকবে, কিন্তু ইমন এখানে কোথাও নেই। আমরা তখন ইমনকে খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও ইমনকে পাচ্ছিলাম না। হঠাৎ করে এই বাড়িটার সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেল। আমরা তখন চারিদিকে ঘুরতে শুরু করলাম। হঠাৎ করে আমার হাতে কেউ একজন ছুরি দিয়ে আঘাত করলো। আমি হাত নাড়াতে পারছি না। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু কেউ নেই। কিন্তু আমার যে হাতে ছুরিটা বসেছে সেটা মিলাদ দেখতে পেয়েছে। মিলাদ তখন আমাকে বলল, দোস্ত, আমার মনে হয় আমরা ভুল করে ফেলেছি এই জায়গায় এসে। ওরা প্ল্যান করে রেখেছে সব কিছু। ওরা ইনফরমেশন পেয়ে গেছে যে আমরা এখানে আসবো, তাই তারা সব কিছু প্রস্তুত করে রেখেছে। এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে, কিন্তু এখান থেকে কিভাবে যাব? আমার কিছু হবে না দোস্ত, আমি ঠিক আছি। আমার হাতে ছুরি বসেছে, এটা কোনো সমস্যা নয়। কিন্তু আমরা আজ ইমনকে ধরব। ইমনকে ধরার ব্যবস্থা কর। আমার মনে হয় ও এখানে কোথাও লুকিয়ে আছে। রাজু তখন বুঝতে পারে তার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কারণ সে বুঝতে পেরেছে যে ইমন সব কিছু প্ল্যান করে ফেলেছে। তখন সে সেখান থেকে পালিয়ে যায় এবং যখনই সে বাড়ির বাইরে বের হয় তখন একটা ছেলে তার সামনে এসে তাকে গুলি করে দেয়। তোর কত বড় সাহস, তুই আমাদের বসের সাথে বেইমানি করেছিস? তোর একটাই শাস্তি, মৃত্যু, এবং আমি সেই শাস্তি তোকে দিয়ে দিলাম। আমাদের বসের সাথে বেইমানি করেছিস তুই, তোকে এর উপযুক্ত শাস্তি পেতেই হতো। তাই নিজের শাস্তিটা উপভোগ কর। বলে সেই লোকটা হাসতে শুরু করলো। রাজ এবং মিলাদ বুঝতে পারল তারা কত বড় ঝামেলায় এসে গেছে। তখন তারা নিজেদের জীবনের তোয়াক্কা না করে
পাল্টা আক্রমণ করতে শুরু করে। যেহেতু তারা দুইজন ছিল সেহেতু তারা তেমন কিছু একটা করতে পারেনি এবং তারা বন্দুক সাথে করে নিয়ে এসেছিল, যার ফলে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেই একটা লোককে দেখতে পায় আড়ালে দাঁড়িয়ে আছে ছুরি হাতে নিয়ে। তখন গিয়ে মিলাদ তাকে পেছন থেকে মাথায় বন্দুক ধরে বলে, অনেক চালাক হয়ে গেছিস তাই না? আমাদের সাথে লড়াই করবি? চল বাইরে, এখন দেখি তোকে আমাদের হাত থেকে কে বাঁচাতে পারে। তখন তারা সেই লোকটাকে ধরে এবং বাইরের লোকটা অপেক্ষা করছিল আকাশ এবং বাকিদের মৃত্যুর খবর পাওয়ার জন্য। যখন দেখলো যে তারা কেউই কোনো সাড়া শব্দ করছে না, তখন ভেতরের লোকটাও বাইরে আসে না। তখন সে ভেতরে ঢুকতে চায়। যখনই ভেতরে ঢুকতে যাবে তখনই তার মাথায় কেউ কিছু একটা দিয়ে আঘাত করে। দরজার পেছনে রাজ লুকিয়েছিল। যখনই সেই লোকটা ভেতরে ঢুকতে যায় তখন রাজ তার মাথায় আঘাত করে দেয়। লোকটার মাথায় এত জোরে আঘাত করেছে যে লোকটার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে সেখানে মারা যায়। তখন তারা যে লোকটাকে ধরেছিল তাকে নিয়ে চলে আসে, কারণ আকাশের হাত থেকে অনেক বেশি রক্ত পড়ছিল। তারা তখন আকাশের বাসায় ফিরে আসে। আকাশের বাসায় আসতেই রেশমা দৌড়ে এসে আকাশের এই অবস্থা দেখে কান্না করে আকাশকে টেনে একটা রুমে নিয়ে যায়। গিয়ে বলে, তোমার এই অবস্থা হলো কি করে? তোমাকে আর কিছু করতে হবে না, আমরা পুলিশের সাথে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করব। কিন্তু তুমি আর এসব ব্যাপারে বের হবে না। এটা করে তোমার কিছু হয়ে যাবে, আর তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো বলো? রেশমা কথাগুলো বলছিল আর আমার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। আমি তার এসব কথা বলার কারণে কিছুই বুঝতে পারছিলাম না। আমি তখন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। সে অনেক বেশি চিন্তিত দৃষ্টি নিয়ে আমার হাতে ব্যান্ডেজ করে যাচ্ছিল। আমি তখন আমার হাতটা দিয়ে তার থুতনির উপরে দিয়ে বললাম, এই কি হয়েছে? তুমি এসব কি বলছো? আমার কথা শুনে রেশমা যেন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। আমি তখন তাকে আবারও জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আমাকে বলো, এরকম করতেছো কেন? তখন রেশমা আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, তুমি কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার এই অবস্থা দেখে আমি নিজের বাসায় যেতে পারছি না। এখানে থাকতে চেয়েছি, কিন্তু এভাবে যদি তুমি এইসব কাজ করতে থাকো তাহলে তোমার কোনো ক্ষতি হয়ে যাবে। আর তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমার কি হবে? আমি তো তোমাকে নিয়েই আমার জীবনে সাজাতে চাই, তোমাকে নিয়ে আমি বাঁচতে চাই। আমি তখন রেশমার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। রেশমাকে যে আমারও ভালো লাগে না তা কিন্তু নয়, কিন্তু আমার বর্তমান পরিস্থিতি যে তাকে আমার জীবনের সাথে জড়িয়ে তার জীবনটা আমি নষ্ট করতে চাই না। আমি তখন তাকে বললাম, রেশমা, এটা কোনোদিন সম্ভব নয়, কারণ আমি এটা কোনোদিন মেনে নেব না। আমি যে খারাপ পথে পা বাড়িয়েছি সেই পথ থেকে আর কেউ ফিরে আসতে পারবে না কোনো দিন। এটা অন্ধকার একটা জগৎ। দরকার হয় আমি পুরো পৃথিবী বিসর্জন দিতে রাজি আছি, কিন্তু আমি শুধু তোমাকেই চাই। তোমাকে নিয়েই আমি আমার জীবন সাজাতে চাই। আমার ভালো লাগা, খারাপ লাগা সব কিছু তোমাকে নিয়ে। তাই আমি তোমাকে নিয়েই বাঁচতে চাই। আমি সব কিছু বিসর্জন দিলাম। আমি তার কথা শুনে তাকে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। সে আমাকে এতটা ভালোবাসে আমি কোনোদিন বুঝতেও পারিনি। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। সে কান্না করে আমার উত্তরের অপেক্ষায় আছে। আমি আর তাকে আটকালাম না, তাকে জড়িয়ে ধরলাম। সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি তখন তাকে বললাম, আমি যেই কাজ শুরু করেছি সেটার একটা শেষ দেখেই ছাড়ব। যতক্ষণ না পর্যন্ত এটা সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। তাই তুমি যদি আমার সাথে থাকতে চাও এভাবেই থাকতে হবে। আমি ভালো পথে ফিরে আসতে পারবো না, কারণ আমি যে জগতে পা রেখেছি সেখানে একবার কেউ ঢুকে গেলে আর ফিরে আসতে পারে না। আমি বলছি না তুমি ওই জায়গা থেকে ফিরে আসো, কারণ তামিমের খুনির শাস্তি হোক সেটা আমিও চাই। কিন্তু এইভাবে করতে গিয়ে তো তুমি নিজের ক্ষতি করে ফেলছো, আর তোমার ক্ষতি হয়ে গেলে আমার কি হবে? তুমি কি আমার কথা একবারও চিন্তা করবে না? আমি পৃথিবী নিয়ে সেদিনই চিন্তা করব, যেদিন আমার ভাইয়ের খুনিকে আমার নিজের হাতে শাস্তি দিতে পারবো। এর আগে
পৃথিবীর কোনো কিছু আমার চোখের সামনে আসবে না। সব কিছু আমার সামনে এখন ধোঁয়াশার মতো আছে। সেটা আলোতে সেদিনই পরিণত হবে যেদিন ওই খুনির রক্তে আমার হাত রঞ্জিত হবে। তার ব্যান্ডেজ করা শেষ। সেই জন্য আমি সেখান থেকে চলে আসলাম। চলে গেলাম যেই লোকটাকে ধরে নিয়ে এসেছি তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম তার নাম। সে বলল তার নাম নাকি আবির। আমি তখন তার গলাটা চেপে ধরে মাটির সাথে মিশিয়ে দিলাম এবং তার পিঠের উপর পা রেখে আমার জুতা জোড়া দিয়ে তার পিঠের উপর দাঁড়ালাম। বল, ইমন কোথায়? আর তোদেরকে এখানে কেন রেখে গিয়েছিল? তারা কি আমার ব্যাপারে সব ইনফরমেশন পেয়ে গিয়েছিল? বল আমাকে, ইমন কোথায় কি পাবো ইমনকে? যদি না বলিস তাহলে কিন্তু এখানেই শেষ করে দিব। স্যার, আমাকে মারবেন না প্লিজ। ইমনকে আপনার পেয়ে যাবেন, কারণ ইমন এখন চলে গেছে পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করতে। কারণ পুলিশ কমিশনার ইমনকে জেলে থেকে পালাতে সহযোগিতা করেছে এবং এখন পর্যন্ত পুলিশ কমিশনার তাকে সহযোগিতা করে যাচ্ছে। কারণ পুলিশ কমিশনারকে মাস গেলে অনেক টাকা ইমন দেয়। কি বললি? ওই পুলিশ কমিশনার এত বড় বেইমানি করেছে আমার সাথে? আমার চোখের সামনে ওই অপরাধীকে ছেড়ে দিয়েছে, এখন ওই অপরাধীদের সাথে হাত মিলিয়েছে। ওকে কোথায় গেলে পাবো আমাকে বল, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। এখনই বল আমাকে। স্যার, আমি জানি না, আমি শুধু জানি পুলিশ কমিশনারের সাথে একটা জায়গায় তারা দেখা করতে গেছে। কারণ আজকে সেই ডেট পুলিশ কমিশনারকে সেদিন টাকা দেওয়ার হয়, সেই জন্য ইমন হয়তো পুলিশ কমিশনারকে টাকা দিতে চলে গেছে। আমি জানি তুই সব কিছু জানিস। আমাকে আরেকবার যদি মিথ্যা কথা বলার চেষ্টা করিস তাহলে কিন্তু খুন করে ফেলবো তোকে। তাই সরাসরি বল, ওকে কোথায় গেলে পাবো? যদি না বলিস তাহলে এখনই তোর জীবনের শেষ বাতি জ্বলে যাবে। স্যার, আমি সব বলে দিলাম। ওরা কোথায় দেখা করবে সেটা আমি জানি না, প্লিজ বিশ্বাস করুন। আমি তখন সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এখন পুলিশ কমিশনারকেও শাস্তি পেতে হবে। যখন একবার খারাপ পথে চলে এসেছি তখন খারাপ পথেই থাকবো এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিব। সেই জন্য বের হয়ে গেলাম পুলিশ কমিশনারের খোঁজে। পুলিশ কমিশনার অ্যাসিস্ট্যান্টের সাথে আমার ভালো সম্পর্ক। সে অনেক ভালো মানুষ, সে আমাকে সাহায্য করার চেষ্টা করবে, এটা আমি জানি। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম পুলিশ কমিশনার কোথায় আছে। সে আমাদের ঠিকানা বলে দিল। আমরা সবাই তখন একসাথে যেতে শুরু করলাম। আজকে আমাদের হাত থেকে বাঁচতে পারবে না কেউ। আমি মিডিয়ার লোকদের খবর দিয়ে রেখেছি আজকে পুলিশ কমিশনার জীবনে 12টা আমি বাজিয়ে দেব, এরপর নিস্তার নিব। আমার জীবনের সকল শান্তি কেড়ে নিয়ে তারা শান্তিতে জীবনযাপন করবে, এটা হতে পারে না। তাদেরকেও শাস্তি পেতে হবে, ভয়ঙ্কর শাস্তি। আমি তখন অফিসারের দেওয়া ঠিকানা যেতে শুরু করলাম। সেখানে পৌঁছাতেই আমি দেখতে পেলাম পুলিশ কমিশনার এবং ইমন বসে আছে। আমাকে দেখে দুজনেই অবাক, সাথে আমার লোকজন। পুলিশ কমিশনার ভয়ে কাঁপতে শুরু করেছে। আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার আকাশ, তুমি এখানে কেন? কেন? অন্য কাউকে আশা করেছিলি নাকি তুই? তোর মতো জঘন্য লোককে শাস্তি দেওয়ার জন্যই আমি চলে এসেছি। তুই আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমার কথা শুনে তারা আমার দিকে তাকিয়ে আছে। আমার আশেপাশের সবাইকে দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে গেছে। আমি তখন এগিয়ে গিয়ে পুলিশ কমিশনারের কলার চেপে ধরলাম। আকাশ পুলিশ কমিশনারের কলার চেপে বসে আছে। তখন ইমন বুঝতে পারল এখান থেকে পালাতে হলে তাকে লাশ হয়ে ফিরে যেতে হবে। সেজন্য সে খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন আকাশের মাথায় লোহার কিছু একটা দিয়ে আঘাত করে। এটা দেখে মিলাদ তাড়াতাড়ি পেছন ফিরে তাকায়। পেছন ফিরে তাকাতে থেকে রাজু দাঁড়িয়ে আছে। তখন তারা সবাই মিলে মারতে শুরু করে। অনেক সময় ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত রাজ আর মিলাদ মিলে সবাইকে ধরতে সক্ষম হয়। এর মাধ্যমে মিডিয়ার লোকেরাও চলে এসেছে। আকাশের অবস্থা খুবই খারাপ, মাথা থেকে রক্ত ঝরছে, মাটিতে শুয়ে পড়েছে সে। সবাই চলে আসলো। মিডিয়ার সাহায্যে পুলিশ হাই কমিশনের কাছে খবর দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই সবাই এসে পৌঁছালো। তখন মিলাদ এবং রাজ আকাশকে নিয়ে গেল হসপিটালে। হসপিটালে নেওয়া মাত্রই তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। হাই কমিশনার এসে ইমন এবং পুলিশ কমিশনারকে ধরে তখন পুলিশ কমিশনার বলে ওঠে, স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আর এই কাজ কোনোদিনও করব না। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন। আমি টাকার লোভে পড়ে গিয়েছিলাম।
জন্য এই কাজ করেছি। আমি কথা দিচ্ছি আর কোনোদিনও এই কাজ করব না। তোমাদের মতো পুলিশ অফিসারের কারণে আজ পুলিশ ডিপার্টমেন্ট লজ্জিত সবার সামনে। পুলিশ ডিপার্টমেন্টের মান সম্মান চলে গেছে। তোমাকে ছেড়ে দিলে পুলিশ ডিপার্টমেন্টকে অসম্মান করা হবে, তাই তোমাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আর রাজা জেল ছেড়ে পালিয়ে গিয়েছিলে, তাই না? এইবার যাওয়ার পর আর তুমি কোনো সুযোগ পাবে না। একদম ফাঁসের দড়িতে ঝুলিয়ে দেওয়া হবে। তখন বুঝতে পারবে পৃথিবীটা কত কঠিন। তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। ওদিকে আকাশের অবস্থা খুবই খারাপ। রেশমা এবং তার বাবা মা চলে এসেছে। রেশমা তখন তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। রেশমার বাবা রেশমাকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না সে। রেশমা তখন তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আকাশের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমি আকাশকে অনেক বেশি ভালোবাসি। তোমরা ওকে বলো ফিরে আসতে আমার কাছে। ও কেন এসব কাজ করলো, আর এখন আমাকে এত কষ্ট দিচ্ছে কেন? আমাকে কষ্ট দিতে কি ওর বেশি ভালো লাগে? আমি মরে যেতে চাই। পাগলামি করিস না মা, আকাশের কিছুই হবে না। আকাশ সুস্থ হয়ে যাবে, আমরা সবাই আছি আকাশের পাশে। আকাশ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ডাক্তার চেষ্টা করছেন। দীর্ঘ সময় আকাশের মাথায় ডাক্তাররা অপারেশন করে। যেহেতু মাথায় আঘাত লেগেছে, তাই খুবই গুরুত্ব সহকারে ডাক্তাররা দেখেছেন। আকাশকে বিকালের দিকে এনে হসপিটালে ভর্তি করা হয়েছে। সারা রাত চলে গেছে, এখনও আকাশ জ্ঞান ফেরেনি। পরের দিন সকালে আকাশের জ্ঞান ফিরে আসে। তখন ডাক্তার এসে চেক আপ করে বলেন সব কিছু ঠিক আছে, রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। তার মাথায় ব্যান্ডেজ করে রেশমা তখন ভেতরে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আকাশ জোরে কথা বলতে পারছে না। আস্তে আস্তে রেশমাকে বলে, ওই তুমি কান্না করছো কেন? আমি তো ভালো আছি, দেখতে পাচ্ছ তো আমি কথা বলছি। এরপরে এত কান্না করছো কেন? এভাবে কান্না করলে তো আমার কষ্ট হবে। হোক কষ্ট, আমাকে কষ্ট দিতে অনেক বেশি ভালো লাগে, তাই না? আমি না করেছিলাম ওখানে না যেতে। পুলিশ গিয়ে তো ওদেরকে ধরে ফেলেছে। তাহলে তুমি কেন গেলে, আর কেন আমাকে এত কষ্ট দিলে? তুমি জানো কালকে সারা রাত আমার কতটা কষ্ট হয়েছে? কথা দিচ্ছি আর কোনোদিন কষ্ট দিব না, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তুমি যেটা বলবে সেটাই শুনবো। এখন আপাতত কান্নাটা বন্ধ করো। কিন্তু রেশমা কান্না বন্ধ করছে না। এভাবে হসপিটালে 6 দিন থাকার পর আকাশ সুস্থ হয়ে ওঠে। এখন সে বাসায় ফিরে যাবে। সে বাসায় ফিরে যেতে তার কাছে একটা নোটিশ আসে। পুলিশ হাই কমিশনার তাকে ডেকে পাঠিয়েছেন। সেখানে যাওয়ার পর পুলিশ হাই কমিশনার তাকে বলেন, আকাশ, তোমার মতো একজন অফিসার আমাদের খুব বেশি প্রয়োজন। তাই তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসো। আমরা চাই তোমাকে আবার পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগ করতে। আমরা কথা দিচ্ছি এখন থেকে আমরা পুলিশ ডিপার্টমেন্টকে সৎভাবে পরিচালনা করার চেষ্টা করব, এবং আমি তোমাকে ওই এলাকার পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিতে চাই। না স্যার, আমি এই চাকরি করতে পারবো না, কারণ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি আর কোনোদিন পুলিশের চাকরি করব না। তাই প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না, আমি চাকরি করতে পারবো না। আমি নিজের ইচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়েছি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এবারের মতো তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসো। এরপর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তোমাকে আর কোনো কথা বলবো না, কিন্তু একবার শেষবারের মতো তুমি পুলিশের চাকরিতে জয়েন করো। তখন আকাশ অনেক বেশি চিন্তা করে দেখে তার বাবার স্বপ্ন এটা। সে তার বাবার স্বপ্নটা পূরণ করেছে, কিন্তু এখন যদি চাকরিটা ছেড়ে দেয় তাহলে তার বাবার আত্মার শান্তি পাবে না। তখন সে পুলিশ হাই কমিশনারকে জানিয়ে দেয় যে সে রাজি। ওদিকে বাসায় তাদের বিয়ের প্রস্তুতি চলছে। আজকে রেশমার সাথে আকাশের বিয়ে দেবে। তার মাম্মা মামি আকাশ বাড়িতে ফিরে দেখে বিয়ের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। রাতের বেলা বিয়ে সম্পূর্ণ হবে। সব কিছু ভালো মতোই হচ্ছিল। রাতে বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। বাসর ঘরে ঢুকতে রেশমা এগিয়ে এসে আকাশকে পায়ে ধরে সালাম করে। আকাশ রেশমাকে উঠিয়ে জড়িয়ে ধরে। কথা দাও, এখন যেভাবে জড়িয়ে ধরে আছো সারা জীবন জড়িয়ে ধরে রাখবে। কথা দিলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আগলে রাখার চেষ্টা করব।
তুমি সাথে থাকলে আমি সকল অসম্ভবকে সম্ভব করতে পারবো। দুজন দুজনার বাহুতে আবদ্ধ হয়। এভাবেই চলতে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। আমাদের সমাজে প্রতিটা ডিপার্টমেন্টে অল্প কিছু মানুষের জন্য পুরো ডিপার্টমেন্টের মানুষের কাছে ঘৃণিত। ঠিক তেমনই বিস্ময়কর হলেও সত্যি, সামান্য কিছু পুলিশ অফিসারের কারণে মানুষ পুলিশ জাতকেই বিশ্বাস করতে পারে না। তাই সকল অন্ধকার দূরে ঠেলে সমাজটা যেন তার সোনালী অতীতে ফিরে যেতে পারে, এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করছি।